রেডি। নমস্কার, আমি পরিতোষ দাস, ইবনে তাসলিম আল আশারি স্কুল অ্যান্ড কলেজ, সদর শরীয়তপুর, আগারগাঁও। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আশা রাখি এই করোনা মহামারীতে সবার সুস্থ জীবন কামনা করছি এবং আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে সকল শিক্ষার্থীবৃন্দ আমাদের এই অনলাইন ক্লাসটি করতেছেন সবাইকে স্বাগত। যে সকল অভিভাবকবৃন্দ আমাদের এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং যে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আর আজকে প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ সহকারে করো তাহলে তোমরা এইখান থেকে প্রশ্ন আসলে সহজেই সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। আশা রাখি এখান থেকে তোমরা নিজেরাই প্রশ্ন তৈরি করতে পারবে, প্লাস এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পড়া আজকে শুরু করব এবং চলো আজকে তোমাদের যে সকল প্রশ্নগুলো আমি নোটে দিয়েছি সেই সকল প্রশ্নের সাথে আগে পরিচিত হই। প্রথম প্রশ্ন আছে, কোন সম্রাট 85 বৌদ্ধবিহার নির্মাণ করেন? 2 নম্বর আছে, টোল বলতে কি বোঝায়? 3, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত মাইল? 4, পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল কেন? 5, উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্ন স্থান কি বসবে? 6, মুক্তিযুদ্ধের আমাদের দেশের শিল্পী ও বুদ্ধিজীবীদের অবস্থান কি ছিল? 7, ভারত উপমহাদেশের প্রথম সভ্যতা কোনটি? 8, সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন? 9, পাল রাজাদের মধ্যে কে সর্বপ্রথম ছিলেন? 10, কৈবর্ত বিদ্রোহ কেন হয়েছিল? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় সুন্দর করে প্রশ্ন তৈরি করেছি এবং সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আশা রাখবো বই খাতা কলম নিয়ে অবশ্যই টেবিলে বসবে এবং যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো সুন্দরভাবে তুলে নেবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে পার্ট থাকবে সেই পার্টগুলো আলোচনা করার পরে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। আর এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে সবাই নোট করে রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমাদের যে মূল পড়া বা মূল বিষয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আর সেই আলোচনা দেখি কি কি আছে। 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমাদের আজকের বাংলাদেশ ছিল পাকিস্তানের একটি অংশ। কত সাল থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত আজকের আমাদের এই বাংলাদেশ। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালে ভারত বিভাগের মধ্য দিয়ে। এই ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র হয়েছিল। ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করেছিল 200 বছর পর্যন্ত, সর্বশেষ যখন আমাদের এই দেশ থেকে দুই বাংলা থেকে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা থেকে যখন চলে যায় তখন এরা দুইটি ভাগে বিভক্ত করে, একটা হচ্ছে হিন্দুস্তান আর একটা হচ্ছে পাকিস্তান। তো আমরা পাকিস্তানের অংশ ছিলাম, হিন্দুস্তান ছিল ভারতের অংশ। আর এই ভাগটা হয়েছিল 1947 সালে। তাই অনেক আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই মধ্য দিয়ে বা তারই ফলাফল আমাদের এই বাংলাদেশ। আমরা এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই স্বাধীনতা। তাদেরকে নিম্ন শ্রদ্ধা, তাদেরকে শ্রদ্ধার স্মরণে আমাদের আসলে শ্রদ্ধা করে স্মরণ করা উচিত। কারণ যাদের ত্যাগ আত্মাহুতি এগুলোর মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। বহু মানুষ আত্মত্যাগ ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।
জাতি অর্জন করেছে বিজয়। ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি ও বিজয়ী জাতি হিসেবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিজয়ী জাতি হিসেবে আমরা পরিচিত লাভ করেছি, এখানে আমাদের গর্বের বিষয়। তাহলে আমাদের বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের যে পটভূমি, যে বিষয়, সেগুলো সম্পর্কে আমরা একটু জানব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি। আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা বাংলাদেশকে ভালোবেসে যাব। এটাই হচ্ছে আমাদের দেশত্ববোধ বা দেশপ্রেম। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে আসলে সংগঠিত হয়েছিল? 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল। আর সে বছর 25শে মার্চের মধ্যরাতে শেষ, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। মার্চ থেকে ডিসেম্বর, এই 9 মাস আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আমি কথাগুলো আবার বুঝিয়ে বলছি। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। আর সে বছর 25শে মার্চ, যাকে আমরা অপারেশন সার্চলাইট বা কালো রাত হিসেবে সবাই চিনি, 25শে মার্চ রাতে শেষ, অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। মার্চ থেকে ডিসেম্বর মাস, এই 9 মাস আমাদের দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। হানাদার বাহিনী ও তার দোসররা এদেশে লুটতরাজ, হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। বাঙালি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু এত বড় ঘটনা তো আগে হঠাৎ করে শুরু হয়ে যায়নি। এটা যে কোনো একটা ঘটনায় হঠাৎ করে কোনো কিছু ঘটে না, আস্তে 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 কি হয়, এটা বড় আকার ধারণ করে। আর সেই বড় আকার ধারণ করে কি হয়, যে এটা বিশাল, এত বিশাল হয়ে যায়, সেটা মানুষের বিশাল বড় ক্ষতির একটা কারণ হয়ে যায়। স্বাভাবিকভাবে এরও একটি পটভূমি ছিল এখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো মুক্তিযুদ্ধ আসলে কিভাবে হয়। মুক্তিযুদ্ধটা কি, মুক্তিটা কি? কোনো জাতি বা কোনো মানুষ, কোনো পাখি পরাধীনভাবে বন্দি জীবন কখনোই করতে পারে না। এই বন্দি জীবন থেকে সে মুক্তি পেতে চায়, আর এই মুক্তি হচ্ছে সে বিজয়ের একটি বিষয়। মুক্তিযুদ্ধের পটভূমি কি হয়েছিল সেদিন? 1947 সাল পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো। 1947 সালে পাকিস্তানের জন্ম হয়েছে। দেশটি ছিল দুইটি অংশে বিভক্ত, একটি ছিল পূর্ব পাকিস্তান, একটি ছিল পশ্চিম পাকিস্তান। দুইটি অংশের মধ্যে প্রায় 1200 মাইলের মতো ব্যবধান। কত মাইল? 1200 মাইল ব্যবধান। মাঝখানে অন্য একটি দেশ, সে দেশটি হচ্ছে কি? ভারত। মাঝখানে অন্য একটি দেশ, সে দেশটি হচ্ছে কি? ভারত। পাকিস্তানের রাজধানী ছিল পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ক্ষমতায়ও ছিল পশ্চিম পাকিস্তানিরই হাতে। তাই স্বাধীনতার স্বাদ পায়নি পূর্ব পাকিস্তানের লোকেরা। পশ্চিম পাকিস্তানিরা তো তখন থেকে পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য
শোষণ, বঞ্চনা, নির্যাতন শুরু করে দেয়। স্বাধীনতার স্বাদ কি তারা কখনোই বুঝতে পারেনি। স্বাধীনতার স্বাদ পাকিস্তানিরা প্রথম আক্রমণ করলো বাঙালি সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপরে। আমরা একটা কবিতা শুনি, মা ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায়। আসলে মূলত কে চায়? এই পাকিস্তানি দোসররা চেয়েছিল আমাদের মায়ের শেখানো সেই গুলি, মায়ের সেই মুখের ভাষা, সেটা ওরা কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে। কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু কেড়ে নিতে পারেনি। তারপর রাজনৈতিক অধিকারের উপরে একতরফা ক্ষমতা ভোগ করে পাকিস্তানি শাসকরা আঘাত হানলো আমাদের অর্থনৈতিক উপরে। পাশাপাশি চলল বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে উৎসাহ আর তার ধ্বংসের প্রয়াস। এই অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। আর এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার আবির্ভাব হলো বাংলার বুকে। তার নেতৃত্ব বাঙালিদের ঐক্যবদ্ধ হয়ে এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠা। উজ্জীবিত জাতি 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে। কিন্তু সামরিক সরকার ও এ পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন এ দেশে রাজনীতি ছিল ছাত্র জনতা সহ আপামর জনসাধারণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আপোষহীন অবস্থান নেন। তখন পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়। 25শে মার্চ রাত 1971 সাল গভীর রাতে ভারী অস্ত্র আর ট্রাঙ্ক বহন নিয়ে এই দেশের ঘুমন্ত মানুষের উপরে পাকিস্তানি স্বৈরাচাররা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে শেষে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পাকিস্তানি সেনাবাহিনীকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। কি করে পাকিস্তানিরা? সে 26শে মার্চ রাত্রে প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে বন্দী করেন। 25শে মার্চ রাত্রে সকল ঘুমন্ত বাঙালি জাতির উপরে নির্বিচারে হত্যা চালান। তাহলে তখন বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। আর আওয়ামী লীগের নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশের সরকার গঠন করেন। তাহলে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করেন তাজউদ্দিন আহমেদকে নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সরকার গঠন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। এ দেশে পুলিশ, ইপিআর সদস্য, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেয়। ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। 1 কোটিরও বেশি মানুষ
মাটি ছেড়ে ভারত আশ্রয় নেন বা নিয়েছিলেন। ভারত আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছিলেন ভারত সরকার, ইন্দিরা গান্ধী। তাহলে পাকিস্তানি বাহিনী হত্যাযোগ্য 30 লক্ষ বাঙালি শহীদ হন। অসংখ্য ঘর বাড়ি, জনপদ, লোকালয়, গ্রাম শহর ধ্বংস হয়ে গিয়েছিল তখন। প্রিয় শিক্ষার্থীরা, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বরে বিজয় অর্জন করেছি। এই দিনটি আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। সেদিন 93,000 পাকিস্তান সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল বাঙালিদের কাছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছিলেন। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বা বাংলাদেশের স্থপতি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের জাতির জনককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের একমাত্র স্থপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কখনোই তার অবদান আমরা ভুলব না। স্বাধীনতার একদিকে রয়েছে অনেক হারানো বেদনা, অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। রক্তে ভেজা স্বাধীনতার লাল সূর্য আনন্দের বার্তা দিয়েছে শ্যামল সুন্দর দেশের উপরে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1971 সালে বাংলাদেশ নামে যে দেশের জন্ম হয়েছিল তার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন এবং এর পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আর এই ইতিহাসের মাধ্যমে আমরা বাঙালি জাতি এবং আমরা বাংলাদেশ পেয়েছি কিভাবে, সেই বিষয়টা এখানে আমরা সুন্দরভাবে পেতে পারি। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশে মানব বসতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অবস্থান, উত্থান পতন ও ফলাফল সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, তাহলে বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। প্রাচীনকাল থেকে বাংলাদেশে মানব বসতি ছিল। বর্তমান কালে কিছু প্রত্নতান্ত্রিক আবিষ্কার তা প্রমাণ হয়েছে। এই যে প্রত্নতান্ত্রিক, এগুলো অনেক পুরনো দিনের স্মৃতিস্তম্ভ। ওইখানে যেখানে মাটির নিচে চাপা পড়ে থাকা, সেইগুলোকে আমরা খুঁড়ে পাই। আর সেই খুঁড়ে পাওয়া অবস্থান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে আদি নিবাস ছিল। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার কোন অঞ্চলে বাংলাদেশের প্রাচীনতম ভূমি, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার কিছু অঞ্চলেও বেশ প্রাচীন স্থাপত্য পাওয়া গিয়েছে। চট্টগ্রামে রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, এরপরে লালমাই, হবিগঞ্জ, চুনারুঘাট, নরসিংদী, কুয়ারি, বটেশ্বর প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, যেমন হতে পারে তোমার পাথর, কাঠের হাত কুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি আবিষ্কার হয়েছিল সে যুগে। আর সেগুলো মানুষ এখন পাচ্ছে। প্রাগৈতিহাসিক যুগকে অনেকে প্রশস্ত যুগ বলে। প্রস্তর যুগের মানুষ বনে
বাজারে ঘুরিল যাযাবরদের মতো জীবনযাপন করেছেন। পশু পাখি ও মৎস্য শিকার এবং ফলমূল সংগ্রহ করে খাদ্যের চাহিদা পূরণ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আদিমকালের মানুষ তাদের জীবনধারা অনেক কষ্টের মাধ্যমে পরিচালনা করত। তাহলে তারা ফলমূল, তারপর কাঁচা মাংস খেয়ে তাদের জীবন ধারণ করত। তাহলে প্রশস্ত যুগে নরসিংদী, কুয়ারি, বটেশ্বর, তাম্রপ্রস্তর যুগের বসতি চিহ্ন আবিষ্কার হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় প্রস্তর যুগ ও তাম্রপ্রস্তর যুগ মানব বনে বাজারে মানব বসতি চিহ্ন পাওয়া গিয়েছে। এখানে বর্তমান পাকিস্তানের হরপ্পা, মহেন্দ্রদারো ও ভারত লোথাল কালী গঞ্জাম প্রভৃতি প্রত্যাস্থলের সিন্ধু হরপ্পা নগর সভ্যতা নির্দেশক আবিষ্কার হয়েছে। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 থেকে 1700 অর্ধ ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা সিন্ধু সভ্যতার কোনো চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতা নিদর্শন বগুড়া বরেন্দ্র ভূমি মহাস্থান গড়ে এবং নরসিংদী, মধুপুর ভূমি, কুয়ারি, বটেশ্বর আবিষ্কার হয়েছিল। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম ছিল পুণ্ড্রনগর। প্রাচীন নাম ছিল কি? কুয়ারি বটেশ্বরের পুণ্ড্রনগর। খ্রিস্টপূর্ব 4th শতক পুণ্ড্রনগর গড়ে উঠেছিল। কুয়ারি বটেশ্বরের অবস্থিত 2500 বছরের প্রাচীন নগরটির নাম এখনো জানা যায়নি। তাহলে একটি পৃথক রাষ্ট্র, এই জনপদগুলোতে একটি করে পৃথক পৃথক রাষ্ট্র পাওয়া গিয়েছিল। ভারত উপমহাদেশের অন্যান্য জনপদগুলোর মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস অল্প বিস্তার জানা গিয়েছে এখানে। তাহলে কিন্তু বর্তমান বাংলাদেশের অংশের ইতিহাস মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে জানা যায়। মহাস্থানগড়ের প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছিলেন। পুনরায় আবার আমি বলতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। আর এই সিন্ধু সভ্যতা থেকে আমরা চিহ্নিত করতে পারি বাংলাদেশে সেই এখনো পর্যন্ত এই বাংলাদেশে পাওয়া যায়নি। মানে যে সিন্ধু সভ্যতার কিছু চিহ্ন যে আমরা পাবো বা বাংলাদেশে ছিল না, এগুলো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন বগুড়ার বরেন্দ্র ভূমি মহাস্থানগড় এবং নরসিংদীর মধুপুর ভূমি, কুয়ারি, বটেশ্বর আবিষ্কার হয়েছে। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম ছিল পুণ্ড্রনগর। আগের যে নাম ছিল তার নাম হলো পুণ্ড্রনগর। খ্রিস্টপূর্ব 4th শতকে পুণ্ড্রনগর গড়ে উঠেছিল। কুয়ারি বটেশ্বর অবস্থিত 2500 বছরের প্রাচীন নগরটির নাম এখনো জানা যায়নি। সমসাময়িক কালে ভারত উপমহাদেশের 16টি বিখ্যাত জনপদের নাম জানা যায়। এই জনপদগুলো ছিল একটি পৃথক রাষ্ট্র। ভারত উপমহাদেশের অন্যান্য জনপদগুলো হচ্ছে মৌর্য যুগ পূর্ব
রাজনৈতিক ইতিহাস অল্প বিস্তর জানা যায়। তাহলে কিন্তু বর্তমান বাংলাদেশের অংশের ইতিহাসের যুগ মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে জানা যায়। তাহলে মহাস্থানগড়ের প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছিলেন। আবার কেউ বলেছেন চট্টগ্রাম পর্যন্ত মৌর্য শাসনাধীন ছিল তখনকার যুগে। মৌর্য যুগের পর ভারত উপমহাদেশের অনেক অঞ্চলে শুঙ্গ ও কুষাণ রাজাদের শাসন ছিল তখনকার যুগে। বাংলাদেশ অঞ্চলের শুঙ্গ ও কুষাণ যুগের কিছু পোড়া মাটির ফলক আবিষ্কৃত হয়েছে, কিন্তু শাসন বিস্তারের কোনো নির্দেশন পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আমাদের দেশে বিস্তারিত ইতিহাস জানা যায় গুপ্ত যুগ থেকে। গুপ্তরা মূলত ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলে শাসন করেছিলেন। বাংলাদেশের উত্তরাংশ পুনর্বর্ধনভুক্ত ভুক্তি নামে একটি প্রদেশে গুপ্তদের শাসনাভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশে প্রাচীন কালে একক কোনো দেশ ছিল না। তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুনর্বর্ধন বঙ্গ, সমতল, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। তখন গুপ্ত শাসনের শোষক ছিলেন। শাসনের শেষের দিকে বাংলাদেশের অঞ্চলে আর কিছু রাজার নাম পাওয়া যায় যারা পরবর্তী গুপ্ত নামে পরিচিত। পরবর্তী গুপ্ত শাসকদের পর সপ্তম শতকে শশাঙ্ক নামে এক শাসকের পরিচয় পাওয়া যায়, কিন্তু তিনি গৌড়ের শাসক ছিলেন। তাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়। তার মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলাদেশের কোনো স্থানীয় শাসকের তথ্য পাওয়া যায় না। স্থায়ী শাসকের অভাবে এক বিশৃঙ্খলতা অবস্থার বিরাজ করতে থাকে সেখানে। ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়ে। পাল রাজবংশ 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। পাল রাজবংশ বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা গোপাল শতবৎসর ব্যাপী কলহ, নৈরাজ্য ও হানাহানি অবসান ঘটিয়ে বরেন্দ্র গৌড় এর সিংহাসনে বসেন। কথিত আছে যে প্রজাদের প্রতিনিধি ও কর্মচারীদের প্রতিনিধিত্বতা গোপালকে নির্বাচন করে। আর অপর একটি মত আছে যে সামন্তরা গোপালকে ক্ষমতায় বসান। গোপাল যোগ্য শাসকের পরিচয় দেন। ধর্মপাল, দেবপাল ও বংশের বিখ্যাত শাসক ছিলেন। যখন পাল বংশের দীর্ঘ শাসনামল বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলা সহ অনন্য অনেক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করেন। কৈবর্ত বিদ্রোহ দীর্ঘ 400 বছরে পাল শাসকদের অনেকেই দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে শাসন পরিচালনা করেন।
আর করলেও কেউ কেউ তা পারেও এমন দিন গিয়েছে। রাজা দ্বিতীয় মহিপাল এর সময় রাজ্য এক বিদ্রোহের ঘটনা ঘটে। উত্তরাধিকার নিয়ে ভ্রাতৃ কলহ লিপ্ত হয়ে দ্বিতীয় মহিপাল দুর্বল হয়ে পড়েন। 180 খ্রিস্টাব্দে দিব্য এর নেতৃত্বে কৈবর্ত নামে জেলে সম্প্রদায়ের মানুষ সফল বিদ্রোহ করে মহিপালকে পরাজিত করেন, সিংহাসন দখল করে পরাজিত মাধ্যমে। কিন্তু কৈবর্তের রাজত্ব ছিল স্বল্পস্থায়ী। মহিপালের ভাই রামপাল সন্তানদের সাহায্য সহযোগিতা নিয়ে কৈবর্ত শাসক ভীমকে এক ভয়াবহ যুদ্ধে পরাজিত ও হত্যা করে 182 খ্রিস্টাব্দে বরেন্দ্র অঞ্চলে পাল শাসন পূর্ণ প্রতিষ্ঠা করেন। পাল শাসকদের সমসাময়িক সমতল প্রধানতম কুমিল্লা ও বিক্রমপুর জনপদে খড়গ দেবচন্দ্র ও বর্ণ রাজবংশের স্বাধীনভাবে রাজত্ব করে। 7ম শতকে চীন দেশীয় বিখ্যাত পরিব্রাজক হিউয়েন-সাং সমতল পরিভ্রমণ করে 30টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। আর 30টি বৌদ্ধ বিহার এখানে দেখাও যায়। সমতটের যোগিনী সন্তান অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান, তিনি 11 শতকে তিব্বতের রাজার আমন্ত্রণ সে দেশে যান বৌদ্ধ ধর্ম অবক্ষয় রোধের জন্য। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেন রাজবংশ 198 থেকে 1204 খ্রিস্টাব্দ। সেনরা দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিলেন। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে। শেষে দুর্লভ পাল রাজা শাসমদন পালের রাজত্বকালে বিজয় সেন ক্ষমতায় আসেন। বিজয় সেনের পরে রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রথম প্রায় সমগ্র বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করেন আর দীর্ঘদিন শাসন পরিচালনা করেন। সেনদের মধ্যে বিজয় এবং বল্লাল সেন শৈব সম্প্রদায়ের ছিলেন। শৈব মানে বৈষ্ণব এবং শৈব শাস্ত্রিক যে বিষয়। লক্ষণ সেন বৈষ্ণব, শৈব ছিল সাধারণত মাছ মাংস খেত এবং লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন তারা। সেনরা ধর্মকর্মের বিষয়ে যত্নবান ছিলেন। লক্ষণ সেনের কাছ থেকে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া বিজয় অর্জন করেন। তবে লক্ষণ সেনের পর তার 2 পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরো কিছু সময় 1205 থেকে 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত বিক্রমপুরে থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। বখতিয়ার খলজি নদিয়া জয়ের পর বা ফলে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং কিছুদিন
বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার লাভ করে। প্রাচীন বাংলাদেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে খুব বেশি জানা যায় না। সীমিত সাহিত্য ও প্রত্নতান্ত্রিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় মাত্র। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাচীন বাংলাদেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনযাপন সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে তোমাদেরকে আমি চলো প্রশ্নগুলো পরিচয় করিয়ে দিয়েছিলাম এক সময়, এখন প্রশ্নগুলোর উত্তরগুলো আমি বলে দেবো তোমাদের। তো প্রথম প্রশ্ন আছে যে কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন? তাহলে চলো আমরা দেখি যে কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। সম্রাট ধর্মপাল 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। দ্বিতীয় নম্বর, টোল বলতে কি বোঝায় এখানে? হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে টোল বলা হয়। প্রাচীন বাংলার হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল এই তিন ধরনের। প্রথমটি হচ্ছে গুরুগৃহ, দ্বিতীয়টি হচ্ছে চতুষ্পাঠী এবং পাঠশালা। এই তিন ধরনের বিদ্যালয়ের মধ্যে চতুষ্পাঠীতে কেবল ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরাই পড়তে পারত, যাতে তারা উচ্চ শিক্ষার জন্য টোল গ্রহণ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত মাইল ছিল? তো আমরা পড়েছিলাম কিন্তু যে 1200 মাইল দূরত্ব ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। দূরত্ব কত ছিল? 1200 মাইল। এরপর আছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সব স্তরের বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল কেন? অধিকার আদায়ের জন্য সব স্তরের বাঙালি পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী দেশ ভাগের পর থেকে বাঙালিদের উপর নির্যাতন চালায়। প্রথমে তারা বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। পাকিস্তানিরা বাঙালিদের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে থাকে। তাই বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছিলেন। উদ্দীপকের প্রশ্নবোধক স্থানকে কি বুঝবে? তাহলে উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে মুক্তিযুদ্ধে 1971 সাল এই কথাটি বসবে। মুক্তিযুদ্ধে আমাদের দেশের শিল্পী ও বুদ্ধিজীবীদের অবস্থান কি ছিল? তাহলে এখানে মুক্তিযুদ্ধে আমাদের দেশের শিল্পী ও বুদ্ধিজীবীদের অবস্থান ছিল খুবই প্রশংসনীয়। পত্র পত্রিকার লেখা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খবর পাঠ, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, কবিতা পাঠ, নাটক, কথিকা ইত্যাদি মুক্তিযুদ্ধে এগিয়ে নিতে সহায়তা করে। এদের সর্বত্র কর্মকাণ্ড মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে, জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দর্শনী করেছে। ভারত উপমহাদেশের প্রথম সভ্যতা কোনটি? তাহলে সিন্ধু সভ্যতা হচ্ছে ভারত উপমহাদেশের প্রথম সভ্যতা। আর সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন? সিন্ধু সভ্যতাকে কেন নগর সভ্যতা বলা হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সিন্ধু সভ্যতার অধিবাসীরা উন্নত ধরনের সভ্যতা অভ্যস্ত ছিল, তাই একে নগর সভ্যতাও বলা হয়। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর হরপ্পা ও মহেন্দ্রদাল। এই শহরগুলো ঘর বাড়িগুলো ইট দিয়ে তৈরি ছিল।
আধুনিক নগর সভ্যতা অনেক নির্দেশক সিন্ধু সভ্যতার উপাদান থেকে নেওয়া হয়েছে। এজন্য সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয়। পাল রাজাদের মধ্যে কে সর্বপ্রথম ছিলেন? পাল রাজাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন ধর্মপাল। 10 নম্বর, কৈবর্ত বিদ্রোহ কেন হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ কেন হয়েছিল? দ্বিতীয় মহিপালের রাজত্বকালে উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলে যে বিদ্রোহ হয় ইতিহাসে সেটাই কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। প্রথম মহিপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের অভ্যন্তরীণ গোলযোগ ও বিদেশি আক্রমণের ফলে যে বিদ্রোহ বা বিশৃঙ্খলতা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার সুযোগ নিয়ে কৈবর্তরা এই বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত নামক বিবক বা দিব্য। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম এই পড়াগুলো সুন্দর করে বাড়িতে পড়বে এবং এই পড়াগুলো সুন্দরভাবে মুখস্থ রাখবে, হ্যান্ড নোট হিসেবে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে তোমাদেরকে আমি শেষবারের মতো একটি কথা বলবো যে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। বাড়ি থেকে যদিও বের হও তাহলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। এরপর বাড়িতে প্রবেশ করার পরে হাত পা 20 সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে ধুতে করবে। তুমি সুস্থ থাকবে, তোমার পরিবারকে সুস্থ রাখবে, তোমার পরিবার সুস্থ থাকলে তোমার পরিবেশ সুস্থ থাকবে। পরিবেশ সুস্থ মানে পুরো জাতি, পুরো দেশ সুস্থ। তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাস এখানে আমি শেষ করছি।